আমন্ত্রণ দীপ্ত রাতের সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সোহরাওয়ার্দী হাসপাতাল ঘিরে পাহাড় সমান অভিযোগ রোগীদের, দালালদের টাকা দিলে সেবা মেলে, চিকিৎসকের সিরিয়াল পেতেও ভোগান্তি। প্যাকেটের মূল্যায়ন করে, রোগীর মূল্যায়ন হয় না। কোনো কাউন্টারে টাকা না গেছি আবার এন্ডোস্কোপির রুমে, এন্ডোস্কোপির মেশিন নষ্ট। সিট তো পাওয়াই যায় না, টাকা দিলে সিট পাওয়া যায়। বেঁচে থেকেও মানসিক লড়াই করে যাচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষার্থীরা। আকাশে বিমানের শব্দে ফিরে ফিরে আসে আগুন আতঙ্ক। আগুনে আমার পুরো দুই হাতই বার্ন। পরে আমি নিতে পারি নাই, পরে আমি চিৎকার দিয়ে ফেলি। আতঙ্কটা ওদের ভিতরে আছে, মনের ভিতরে আছে। এটা হয়তো আজীবন ওদের ভিতরে এটা স্মৃতি হিসেবে ওরা বহন করবে আর কি। সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, আইনজীবীদের নিয়ে বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ, 2-1 দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি। ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। 1/11 কুশীলব মাসুদ উদ্দিনের সঙ্গে যোগসাজশের অভিযোগ। তার সাথে মাসুদ উদ্দিন চৌধুরীর গত 16 বছরে তার নানান সম্পৃক্ততা আছে। মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে সরকারের একটা সুসম্পর্ক ছিল। তাদের মধ্যে যোগসূত্রটা কি? ভারতে প্রবল চাপে মোদি সরকার। প্রধানমন্ত্রী বাড়ির সামনে থেকে রাহুল সহ কংগ্রেসের নেতারা আটক, যন্তর মন্তরে আন্দোলনে ককরোচ পার্টি। এবং মেসি সহ 7 ফুটবলার ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল। স্পেনে বীরের সংবর্ধনা পেল ইয়ামাল রদ্রিরা। ছাদ খোলা বাসে হলো চ্যাম্পিয়ন প্যারেড। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। এর মধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য ও চিকিৎসকের সিরিয়াল পাওয়া সহ প্রতিটি পদে পদে নাজেহাল হতে হচ্ছে সেবা প্রার্থীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই সব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোর মধ্যে অন্যতম একটি হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ আসেন সেবা নিতে, কিন্তু এই সেবা নিতে এসেই নানা ধরনের দুর্ভোগের কথা জানিয়েছেন তারা। এর মধ্যে অন্যতম দালালদের দৌরাত্ম্য, ওষুধ কোম্পানির লোকেদের দৌরাত্ম্য, শয্যা না পাওয়া এবং অর্থের বিনিময়ে সেবা ও শয্যা পাওয়ার মতো গুরুতর অভিযোগ করেছেন রোগীরা। অভিযোগ, একটা রুগী ডাক্তারের কাছে ঢোকার আগে 3 জন যদি ডাক্তার কোম্পানির লোক ঢুকে থাকে, ওই ডাক্তার ওই রুগী দেখে না, ওনাদেরকে মূল্যায়ন করে বেশি। কারণ কি, ওনাদের কাছে প্যাকেটটা পায়, এই প্যাকেটের মূল্যায়ন করে, রুগীর মূল্যায়ন হয় না। এখানে এসে আপনার টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে অর্ধেক বেলা চলে যায়। তারপরে ডাক্তারের কাছে গেলে ওখানে সিরিয়াল দিতে গেলে ওই সিরিয়াল পর্যন্ত যাইতে যাইতে দেখা একটা সময় পার হয়ে যায়। মঙ্গলবার দীপ্ত সংবাদের টিমকে পেয়ে রোগীরা যেন ক্ষোভ উগরে দেন। বলেন, পরীক্ষা নিরীক্ষার জন্য লম্বা লাইন পার হতে হয়, আবার সব পরীক্ষা হয় না, ফলে অন্য হাসপাতালে যেতে হয়। এন্ডোস্কোপি করার জন্য দিছে, সকাল থেকে আমি ঘুরতেছি, কোনো কাউন্টারে টাকা না গেছি আবার এন্ডোস্কোপির রুমে, এন্ডোস্কোপির মেশিন নষ্ট। গেছি পপুলারে এখানে নেয় 600 টাকা, পপুলারে নেয় 3000 টাকা। এখানে যেটা হয় 500 টাকা করানো যায়, কিন্তু এটা করা আমাদের এখানে দেয় না, বাইরে পাঠায় দেয়। ওনাদের ডাক্তারের পরিচিত লোক বাইরে থাকে, হসপিটাল থেকে। আবার এমনও হয় যে ওনারা যে হসপিটালে আমাদের পরীক্ষা করতে পাঠাবে ওইখানেই করতে হবে। সর্বশেষ বলে কি, আপনার রুগীর এই সমস্যা না, অন্য একটা সমস্যা। সাধারণ একটা ফ্যামিলির থেকে যদি 30-40 হাজার টাকা তার কাছে গুছানো বড়ই কষ্টের বিষয়। সবচেয়ে বেশি অভিযোগ শয্যা পাওয়া নিয়ে, এজন্য দিতে হচ্ছে অর্থ। যদি হুইল চেয়ার চাই 500 টাকা আগে দেন, আর সিট তো পাওয়াই যায় না, টাকা দিলে সিট পাওয়া যায়। রুগী কাঁদতেছে, রুগী হাই হাই করে চিৎকার করছে, কিন্তু একটা টিকিট পাচ্ছে না। একদম সিন্ডিকেট। এখন আমি এক জায়গায় যাই, ধরেন এখানে গেছি, হ্যাঁ, তো ডাক্তার দেখানোর পর বের হইছি, ওইখানে থাকে একজনই বলে যে ভাই
আমার কাছে টাকা দিলে আমি আপনার চিকিৎসা করে দিতে পারবো, আমার কাছে টাকা দিলে আমি আপনার সিরিয়াল লাগবে না, আমি ইমার্জেন্সি আপনাকে এই জিনিসটা করে দিতে পারবো। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালক জানান, জনবল সংকট ও রোগীর অতিরিক্ত চাপ থাকায় অনেক সময় সেবা দেওয়ায় বিঘ্ন ঘটে। ওষুধ কোম্পানির নৈতিকতা নিয়েও কথা বলেন তিনি। এটা 850 করে জনবল দিয়ে চলতেছে হসপিটাল, কিন্তু এখানে স্টিল আমাদের ডেইলি আউটডোর রোগী হচ্ছে 4 থেকে 5,000। সো যেটা আমাদের মেডিকেল অফিসারও আউটডোর মেডিকেল অফিসার পোস্ট সীমিত, সব মিলিয়ে কিন্তু আমরা একটু সীমিত জনবল দিয়ে আমরা চালাচ্ছি। একটা পেশেন্টের প্রেসক্রিপশনের ছবি তোলা এটা অবশ্যই ঠিক না। তবে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর দিয়ে বিমান উড়ে গেলে এখনও আতঙ্কে কেঁপে ওঠেন সেখানকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের স্মরণ করিয়ে দেয় 1 বছর আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা। সেই ট্র্যাজেডিতে অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের অনেকেই শরীরে এখনও বহন করে চলেছেন ক্ষতচিহ্ন। মানসিকভাবেও চলছে লড়াই। কিছুক্ষণ পরপরই রানওয়ে থেকে আকাশে উঠছে উড়োজাহাজ, কখনো ভেসে আসে যুদ্ধ বিমানের কান ফাটানো শব্দ। সেই শব্দ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মনে জাগিয়ে তোলে ভয়াবহ ও বিভীষিকাময় স্মৃতির কথা। 2025 সালের 21 জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিধ্বংসী বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে অনেকে নিহত ও আহত হয়। বেঁচে যাওয়া শিক্ষার্থীদের কেউ কেউ এখনও শরীরে বহন করছে সেই দিনের ক্ষতচিহ্ন। তাদেরই একজন ইমাম হোসাইন জোনায়েদ। আগুনে আমার পুরো 2 হাতই বার্ন। পরে আমি নিতে পারি নাই, পরে আমি চিৎকার দিয়ে ফেলি। পরে আমাকে কি যেন এখানে হসপিটালে নেয়, ওখানে অনেক রোগী, তারপর লাশটা ছিল। একই অবস্থা ওই দিনের ঘটনায় আহত আরেক শিক্ষার্থী তামান্না ইসলাম রাইসা। সে জানায় ট্রমা কাটেনি তার। আমি বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি, আগের স্মৃতিটা তো কখনো ভোলা যাবে না, এটা এখনো মনে আছে। অভিভাবকদের মনেও আতঙ্ক। স্কুলে সন্তানকে পাঠানোর পর ছুটির ঘন্টা না পড়া পর্যন্ত থাকেন আতঙ্কে। প্লেন আসতেছে যাচ্ছে, এগুলো যুদ্ধ বিমানগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, তো ওই স্মৃতি বা পদে পদে আমাদের থেকে কিন্তু মনে পড়ে, কখন আবার দুর্ঘটনা হয়। যখন এই বিমানের আওয়াজটা শুনে বাচ্চারা আটকে ওঠে আর কি, ভয় লাগে, ওদের ভয় পায় ওরা। এটা আসলে ওদের স্মৃতি থেকে যাবে কিনা আমি জানি না, যেহেতু ওরা ওই দিনের যে আতঙ্কটা ওদের ভিতরে আছে, মনের ভিতরে আছে, এটা হয়তো আজীবন ওদের ভিতরে এটা স্মৃতি হিসেবে ওরা বহন করবে আর কি। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বংস হওয়ার পিছনে পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকির অভাবজনিত মানুষের ভুলকে দায়ী করা হয়েছে। সেই সঙ্গে অনিরাপদ ভবন, ত্রুটিপূর্ণ পরিকল্পনা ও উদ্ধার কাজের ধীরগতি এই বিপর্যয়কে ভয়াবহ করে তুলেছিল বলে তদন্তে উঠে এসেছে। গত বছরের 4 নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিশন। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, ডিপ ফেক, ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ আইনজীবী প্যানেল গঠনের সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সকালে সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আরও জানান, সরকার কোনোভাবেই গুম ও বিচার বহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না। সুন্দরবন সংলগ্ন থেকে কোস্টগার্ডের পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় 3 মাস পেরিয়ে গেলেও ওই যুবকের কোনো সন্ধান পায়নি পরিবার। একে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে গুমের প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বিষয়টি। জাহিদুর রহমান জানান, বর্তমান সরকার কোনোভাবেই গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেবে না। কাউকে যদি অন্য কোনো পরিচয় কেউ এটা করে থাকে, তাকে উদ্ধার করা বা যাবতীয় দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং সরকার তার এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর এবং সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এই সরকার কোনো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোকে প্রশ্রয় দেবে না। উপদেষ্টা আরো জানান, অনলাইনে গুজব এবং নারীদের নিয়ে সাইবার বুলিং রোধে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করা হবে। লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করে
করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। সরকারের এই মুখপাত্র আরও জানিয়েছেন, মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে 23 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে তার যোগাযোগ ছিল। আদালতকে প্রসিকিউশন এই তথ্য জানানোর পর মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এই ঘটনায় তৎকালীন মেজর মোজাফফর হোসেনকে সম্প্রতি রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের পরপরই তিনি সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, বর্তমানে সেনা হেফাজতে থাকা সাবেক ওই মেজরের সঙ্গে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর যোগাযোগ ছিল। বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন। মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার পিএ, তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। তার সাথে মাসুদউদ্দিন চৌধুরীর গত 16 বছরে তার নানান সম্পৃক্ততা আছে। একজন পলাতক খুনি, তার সাথে একজন মাসুদউদ্দিন চৌধুরী, তিনি কর্মরত কর্মকর্তার সাথে তার সাথে যোগসাজশ, তার সাথে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে সরকারের একটা সুসম্পর্ক ছিল। তাদের মধ্যে যোগসূত্রটা কি, সেটি আমরা ইনভেস্টিগেশন করছি। মোজাফফরকে আদালতে হাজির করতে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবেদন করে প্রসিকিউশন। আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে সোনারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচার হবে সামরিক আদালতে। সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে খরচ হবে ন্যূনতম 5,05,648 টাকা, আর বেসরকারিভাবে হজ পালনে খরচ পড়বে 5,13,648 টাকা। সচিবালয়ে সকালে আগামী বছরের জন্য এই হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী। সরকারি মাধ্যমে 2টি প্যাকেজ নির্ধারণের কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে হজ প্যাকেজ 1-এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2-এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। ই হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন ও প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। হজ গমনের জন্য পাসপোর্টের মেয়াদ 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। দর্শক, এবারে দেখে নেব দেশ বিদেশের আরো কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত টিভির নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। কুমিল্লায় শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন করে আরো 2 জনের ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তনুর পোশাক থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। নতুন করে যে 2 জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য আর অন্যজনের পেশার বিস্তারিত জানা যায়নি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অথবা যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে অযথা হয়রানি থেকে পুরুষদের সুরক্ষায় নতুন একটি আইন প্রণয়নে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। এ বিষয়ে রিটকারী জানান, সংবিধানে সম অধিকারের কথা বলা হলেও পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন না থাকায় তারা বঞ্চিত ও নির্যাতনের শিকার হচ্ছেন।
চলতি জুলাইয়ের প্রথম 20 দিনে দেশে এসেছে 2.018 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত বছরের একই সময়ের তুলনায় যা 23.1% বেশি। রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অবৈধ হাইড্রোলিক হর্ন ও অনুমোদনবিহীন হুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। মানিক মিয়া এভিনিউ এলাকায় এই অভিযান চলে। জনসেবাকে আরো সহজ ও দ্রুত করতে ঢাকা জেলা প্রশাসন চালু করেছে হ্যালো ডিসি মোবাইল অ্যাপ। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সেবা, অভিযোগ ও আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd থেকে ডাউনলোড করা যাচ্ছে। প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পাকিস্তান। 2026 সালের মিস ওয়ার্ল্ড পাকিস্তান নির্বাচিত হয়েছেন 24 বছর বয়সী আনিকা জামাল ইকবাল। আগামী 9 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর ভিয়েতনামে হতে যাওয়া 75তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। কমিশন বাড়ানোর দাবিতে ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেশ জুড়ে সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা জানান তারা। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। দাবি পূরণ না হলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কথা জানান সংগঠনের নেতারা। প্রতি ঘনমিটার সিএনজি বিক্রির কমিশন 8 টাকা থেকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা নির্ধারণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে ঢুকে পড়া একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে শ্রীমঙ্গলের 5 নং পুল এলাকার একটি কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয়রা সাপটিকে প্রথমে দেখতে পান। পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সাপটি প্রায় 18 ফুট লম্বা। অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। পর্যটন কেন্দ্র কুয়াকাটা নিরাপদ পানি, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে 48 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে নতুন এই প্রকল্পের কাজ। এটি বাস্তবায়ন হলে কুয়াকাটায় সুপেয় পানির সংকট কমবে, পাশাপাশি উন্নত হবে পর্যটন নগরীর পরিবেশ। পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর ব্যবহার করছে আয়রনযুক্ত লালচে পানি। এসব পানি ব্যবহারের ফলে ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। সাগর বেষ্টিত এলাকা বিদায় আমরা ডিপ টিউবওয়েল বা স্যালোর মাধ্যমে ভালো কোনো পানি পাচ্ছি না। স্যালো টিউবওয়েলের যে পানি, এটা আমরা তুলি 15 থেকে 20 ফিট নিচ থেকে। এই পানিটা প্রচুর দুর্গন্ধ, এ কারণে এটা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই পানিতে লিগনিন, ট্যানিন, আর্সেনিক সহ বিভিন্ন ধরনের ভারী ধাতু থাকে, যেগুলো মূলত কার্সিনোজেনিক এবং মানব স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, এবং এগুলো পান করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই কুয়াকাটা পৌর শহরে নির্মাণ করা হচ্ছে নিরাপদ পানি প্রকল্প। ইতিমধ্যে এ প্রকল্পের 20টি গভীর নলকূপ ও 1 কিলোমিটার ড্রেনেজ এলাকার কাজ শেষ হয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে, যেখানে আমাদের 4টা উৎপাদক নলকূপ থাকবে এবং আমাদের একটা সমন্বিত বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র হবে, এবং আমাদের পাইপ নেটওয়ার্কের কাজও চলমান, এবং আমাদের ভূমি অধিগ্রহণটা শেষ পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণটা শেষ হওয়ার পরপরই আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম শুরু করব। 2021 সালে নিরাপদ পানির জন্য আরও একটি প্রকল্প নির্মাণ করেছিল পৌর কর্তৃপক্ষ। তবে সে প্রকল্পের 1 ফোঁটা পানিও পৌরবাসী না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগেও একটি প্রকল্প হয়েছে, এই প্রকল্পটিতে কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে। সেই প্রকল্পটা কোথায় সেটা আমরা আজ পর্যন্ত দেখিনি। আগে যে আমরা যে এখানে যে পাইপ বসেছিল, পানির লাইন, সাপ্লাই লাইন করছিল, আসলে তো ওইটা আর কি বাস্তবায়ন হয় নাই। এখন যেটা করতেছে এটা যেন কুয়াকাটা বা সবাই আমরা পানিটা যেন পাই। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে কুয়াকাটার 1000 পরিবার পাবে নিরাপদ পানি। এছাড়া পর্যটকরা পাবে 1000 লিটারের নিরাপদ পানির একটি ওয়াটার ক্যারিয়ার। এছাড়া এই প্রকল্পের জন্য ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে জমি। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ক্রমেই জটিল হয়ে উঠছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি। পুলিশি বাধা, কাঁদানে গ্যাস আর লাঠিচার্জেও থামেনি নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন। তার উপর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করায় আটক করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আপাতত সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতারা। আবারও যন্তর মন্তরে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন সমর্থকরা। সেখানে তাদের অনির্দিষ্টকালের অবস্থান অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নফাঁস কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা, সোনাম ওয়াংচুকের মুক্তি এবং বেকারত্ব সহ তরুণদের বিভিন্ন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে তাদের আন্দোলন চলবে। এমন অবস্থায় প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন ফাঁস মুক্ত ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তবে মোদীর বক্তব্যে আন্দোলনের দাবির বিষয়ে কোনো প্রতিফলন নেই। আন্দোলনের প্রতি সমর্থন আরও জোরালো করেছে বিরোধী দলগুলো। রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন। ধর্নায় বসেছেন মোদীর বাসার সামনেই। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও লাঠিপেটার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। টানা দশম রাতের মতো ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে একই সময়ে কুয়েত সহ কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্র ইরানের এমন পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করা হয়। এদিকে হরমুজ প্রণালীতে গ্রিসের মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। বিশ্ব জয় করায় স্পেন ফুটবল দলকে বরণ করে নিল দেশটির লাখো মানুষ। সোনালী ট্রফি নিয়ে রদ্রি ইয়ামালরা মাদ্রিদের বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয় উৎসব। উন্মাদনায় মেতে ওঠে রাজধানীর মানুষ। ছাদখোলা বাসে নগর প্রদক্ষিণ করেন বিশ্ব ফুটবলের নতুন যুবরাজরা। ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। ট্রফি নিয়ে সোমবার মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে পৌঁছান রদ্রি, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস সহ দলের অন্যান্য সদস্যরা। বিমানবন্দরের বাইরে বিশ্বকাপ জয়ীদেরকে অভিনন্দন জানাতে ভক্ত অনুরাগীরা রাস্তায় নেমে আসেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয় মাদ্রিদের সারসুয়েলা প্রাসাদে। সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানান স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানী লেতিসিয়া ও রাজকন্যা লিওনর ও সোফিয়া। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্বকাপ ট্রফি দেখেন রাজপরিবারের সদস্যরা। রাজপ্রাসাদ থেকে পুরো দল যায় মনক্লোয়া প্রাসাদে। সেখানে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ব চ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা জানান। সব আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন প্যারেড। মনক্লোয়া প্রাসাদ থেকে ছাদখোলা বাসে রাজধানীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেন বিশ্বজয়ীরা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লাখো মানুষ প্রিয় ফুটবলারদের অভিনন্দন জানান। বাসের উপর থেকে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেসরা। ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দে স্পেনের রাজধানী মাদ্রিদ পরিণত হয় উৎসবের শহর। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।
এদিকে দেশে ফিরেছে বিশ্বকাপের রানার্স আপ দল আর্জেন্টিনা। তবে দেশে ফেরা সদস্যদের মধ্যে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি সহ আরও কয়েকজন ফুটবলার। স্থানীয় সময় সোমবার বিমানবন্দরে অবতরণ করে আর্জেন্টিনা দল। রানওয়েতেই কোচ লিওনেল স্কালোনি এবং দলটিকে লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ড দিয়ে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে দলকে নিয়ে যাওয়া হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লিওনেল আন্দ্রেস মেসি অনুশীলন কেন্দ্রে। জাতীয় পতাকা, ব্যানার, গান এবং আতশবাজির মাধ্যমে তারা বিশ্বকাপ রানার্স আপ দলকে অভিনন্দন জানান। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। সোহরাওয়ার্দী হাসপাতাল ঘিরে পাহাড় সমান অভিযোগ রোগীদের, দালালদের টাকা দিলে সেবা মেলে, চিকিৎসকের সিরিয়াল পেতেও ভোগান্তি। প্যাকেটের মূল্যায়ন করে, রোগীর মূল্যায়ন হয় না। কোনো কাউন্টারে টাকা নেয় না, গেছি আবার এন্ডোস্কোপির রুমে, এন্ডোস্কোপির মেশিন নষ্ট। সিট তো পাওয়াই যায় না, টাকা দিলে সিট পাওয়া যায়। বেঁচে থেকেও মানসিক লড়াই করে যাচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষার্থীরা। আকাশে বিমানের শব্দে ফিরে ফিরে আসে আগুন, আতঙ্ক। আগুনে আমার পুরো 2 হাতই বার্ন। পরে আমি নিতে পারি নাই, পরে আমি চিৎকার দিয়ে ফেলি। আতঙ্কটা ওদের ভিতরে আছে, মনের ভিতরে আছে। এটা হয়তো আজীবন ওদের ভিতরে এটা স্মৃতি হিসেবে ওরা বহন করবে আর কি। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, আইনজীবীদের নিয়ে বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ, 2-1 দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি। জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, 1/11 কুশীলব মাসুদ উদ্দিনের সঙ্গে যোগসাজশের অভিযোগ। ভারতে প্রবল চাপে মোদি সরকার, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে থেকে রাহুল সহ কংগ্রেসের নেতারা আটক, যন্তর মন্তরে আন্দোলনে ককরোচ পার্টি। এবং মেসি সহ 7 ফুটবলার ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল। স্পেনে বীরের সংবর্ধনা পেল ইয়ামাল, রদ্রিরা। ছাদখোলা বাসে হলো চ্যাম্পিয়ন প্যারেড। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।